এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আবারও মার্কিন সর্বোচ্চ চাপের ফল হবে সর্বোচ্চ ব্যর্থতা, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হুঁশিয়ারি। নতুন স্থল আগ্রাসনে ইসরায়েল আরও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে, হিজবুল্লাহ যোদ্ধাদের হুঁশিয়ারি। মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা বন্ধ করা উচিত, ছবি সরানো নিয়ে বললেন মাহফুজ আলম। এবং দোষী ব্যক্তির ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা অসাংবিধানিক, ভারতের সুপ্রিম কোর্টের রায়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি মার্কিন সরকারকে তার দেশের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন এর আগেরবার একই কাজ করতে গিয়ে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছিল। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন। আরাকচি বলেন, সর্বোচ্চ চাপের প্রথম ভার্সনে ওয়াশিংটনের ব্যর্থতার প্রমাণ হচ্ছে ওই চাপ প্রয়োগ শুরু করার আগের তুলনায় তার পরে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বহুদূর এগিয়ে যাওয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের দ্বিতীয় ভার্সন শুরু করা হলে তাতেও আমেরিকা সর্বোচ্চ পরাজয়ের দ্বিতীয় ভার্সনের মুখোমুখি হবে। তিনি এ ধরনের বিদ্বেষী নীতি গ্রহণ করার পরিবর্তে সর্বোচ্চ প্রজ্ঞা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাতে সব পক্ষ লাভবান হবে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করার পর ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করবেন বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর আরাকচি তার এক্স পোস্টটি প্রকাশ করলেন। লেবাননে ইহুদিবাদী ইসরায়েল তার স্থল অভিযানের দ্বিতীয় পর্ব শুরু করার যে ঘোষণা দিয়েছে, তার প্রতিক্রিয়ায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, দখলদার সেনারা দ্বিতীয় পর্বে প্রথমবারের চেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হবে। হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে বলে জানিয়েছে কাতারের আল জাজিরা নিউজ চ্যানেল। বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় দফা অভিযানে ইহুদিবাদী শত্রু আরও বেশি হতাশা ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বর মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েল স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ১০০ দখলদার সেনা নিহত ও কয়েক হাজার সেনা আহত হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিতে এবং লেবাননের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে প্রতিরোধ আন্দোলন। ইসরায়েলি বাহিনী গতকাল লেবাননে তাদের স্থল অভিযানের দ্বিতীয় পর্ব শুরু করার ঘোষণা দিয়েছে। দৈনিক মাআরিফ জানিয়েছে, চাপ সৃষ্টি করে হিজবুল্লাহকে যুদ্ধবিরতির আলোচনায় বসতে বাধ্য করার জন্য এই অভিযান চালানো হবে। পশ্চিম এশিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসন ও বর্বরতার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং তুরস্ক। গতকাল কাজাকিস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক বৈঠকে এই নিন্দা জানানো হয়। পাশাপাশি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। সিরিয়া বিষয়ক আস্তানায় ২২তম বৈঠকের চূড়ান্ত ঘোষণায় ৩ দেশ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা এবং অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে কঠোর নিন্দা এবং গভীর উদ্বেগ প্রকাশ করে। একই সাথে লেবাননে এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তারও নিন্দা করা হয়। গাজা উপত্যকায় দ্রুত যুদ্ধ বন্ধ এবং বাধাহীনভাবে ত্রাণ কার্যক্রম চালানোর পরিস্থিতি সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে এই ৩ দেশ। সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যে যে বিমান হামলা চালাচ্ছে তার নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া এবং তুরস্ক।
গাজায় গত এক বছরে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা সেখানে কয়েক দশকের সংঘাতে নিহত সাংবাদিকদের সংখ্যার চেয়েও বেশি। দি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলেছে। আমেরিকা ভিত্তিক এই সংস্থাটি বিশ্বব্যাপী সাংবাদিকদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি পর্যবেক্ষণ করে থাকে। তারা সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, এক সপ্তাহের কম সময়ের মধ্যে ইহুদিবাদী ইসরায়েল কমপক্ষে 5 জন সাংবাদিককে হত্যা করেছে। এই 5 সাংবাদিক হত্যার মধ্য দিয়ে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া সংঘাতের পর ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 19 জন সাংবাদিক নিহত হলেন। সাংবাদিকদের অধিকার রক্ষা বিষয়ক এই সংগঠনটি আরও বলেছে, 1992 সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এত বেশি সংখ্যক সাংবাদিক নিহত হওয়ার ঘটনা নথিবদ্ধ করতে হয়নি সিপিজেকে। সংস্থাটি বলেছে, গাজা উপত্যকায় সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের হত্যাকাণ্ড এবং তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কথা শেখ মুজিবুর রহমানের দল ও পরিবারের সদস্যদের স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং এজন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত। তিনি বলেছেন, তাদের আরও উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা। কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এসব কথা বলেন। উপদেষ্টা পোস্টে লেখেন, শেখ মুজিব ও তার কন্যা তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ক্ষোভের মুখে পড়েছেন। তাদের মধ্যে একমাত্র পার্থক্য, শেখ মুজিব একসময় পূর্ব বাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন, যে জনপ্রিয়তা হাসিনার ছিল না। জনগণ পাকিস্তানি নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তার নেতৃত্ব অনুসরণ করেছিলেন, কিন্তু 71-এর পর তিনি নিজেই একজন জালিম হয়ে ওঠেন। নিজের ফ্যাসিবাদী ভূমিকার কারণে 1975-এ তার মৃত্যুতে মানুষ শোক প্রকাশ করেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কায়ুম জনস্বার্থে রিটটি করেছেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে এই রিটের শুনানি হতে পারে। 2017 সালের 5 নভেম্বর আদানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তির কার্যকর করা হয়। রিটে আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তিকে অসম, অন্যায্য ও দেশের স্বার্থ পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। চুক্তির শর্তগুলো সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করার কথা রিটে বলা হয়েছে। এতে আদানি গ্রুপ রাজি না হলে চুক্তিটি বাতিল করার জন্য রিটে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে গত 6 নভেম্বর পিডিবি চেয়ারম্যান ও জ্বালানি সচিবকে 3 দিনের মধ্যে আদানি গ্রুপের সঙ্গে একতরফা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিল করতে আইনি নোটিশ পাঠান এই আইনজীবী। কোনো ব্যক্তি অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হলে তার বাড়ি বা সম্পত্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার যে সিদ্ধান্ত নেওয়া হয় তা অসাংবিধানিক বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চ এই রায় দিয়েছে। আদালত বলেছে, পুলিশ প্রশাসন কাউকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে পারে না। এখন থেকে ঘরবাড়ি ও অন্যান্য অবৈধ কাঠামো ভাঙতে গেলেও তা করতে হবে নির্দিষ্ট নিয়ম বিধি মেনেই। কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল
তুষার মেহতা আদালতে যুক্তি দেন যে বুলডোজার পদক্ষেপ তখনই করা হয় যখন কোনো বাড়ি বা কাঠামো অবৈধভাবে তৈরি হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। উত্তরে বিচারপতি গাভাই জানান, প্রত্যেক ব্যক্তির একটি স্বপ্ন থাকে যে তারা নিজের বাড়িতে থাকবেন। একটি বাড়ি হল পরিবারের বা ব্যক্তির স্থিতিশীলতা ও নিরাপত্তার মূর্ত প্রতীক। প্রশাসনিক কর্মকর্তারা কি এভাবে নির্দেশ দিতে পারেন? ইউক্রেনে সেনা পাঠানো হতে পারে বলে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যে বক্তব্য দিয়েছেন তার কড়া সমালোচনা ও নিন্দা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে উদ্দীপনা সৃষ্টি করে চলেছেন এবং ইউক্রেনের সাথে যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে তাতে বাধা দিচ্ছেন। গতকাল একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বরিস জনসন বলেন, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। যদি এমনটি ঘটে তাহলে আমরা ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাব। এ সম্পর্কে জাখারোভা বলেন, ক্ষমতা থেকে বিদায় নেবার পর জনসন সবসময় যুদ্ধের উস্কানি দিয়ে চলেছেন এবং এটাই হচ্ছে তার একমাত্র যোগ্যতা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা সত্ত্বেও দখলদার এই শক্তিকে প্রাণঘাতী অস্ত্র এবং সামরিক সহায়তা দেয়া অব্যাহত রাখবে আমেরিকা। ইহুদিবাদীদের আগ্রাসনে এ পর্যন্ত গাজায় অন্তত ৪৩,৭০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলকে অস্ত্রের চালান পাঠানো বন্ধ করবে না কিংবা কমাবে না। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার নীতির প্রশ্নে এ পর্যন্ত কোনো পরিবর্তন ঘোষণা করা হয়নি। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সাহায্য বাড়াবে বলে তেল আবিবকে ওয়াশিংটন ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। গত ১৩ অক্টোবর বাইডেন প্রশাসন বলেছিল, এই ৩০ দিনের মধ্যে গাজায় হত্যাযজ্ঞ না কমালে মার্কিন আইন অনুযায়ী ওয়াশিংটন কাজ করতে বাধ্য হবে। মার্কিন আইনে বলা আছে, যেসব দেশ ত্রাণ বিতরণে বাধা দেবে সেসব দেশকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করা যাবে না। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইঙ্গো মার্কিন আগ্রাসনের জবাবে ইসরায়েলের নাহাল সুরিক ঘাঁটিতে ও লোহিত সাগরে দুটি মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এসবের একটি ছিল বিমানবাহী মার্কিন রণতরী। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। আরব সাগর ও লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর বিরুদ্ধে দুটি উল্লেখযোগ্য সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের বিরুদ্ধে ধারাবাহিক ইঙ্গো মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এসব হামলার ঘোষণা দিয়ে বলেছেন, আরব সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর প্রথম হামলাটি চালানো হয়। এ হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। অভিযানটি সফল হয়েছে এবং এর মাধ্যমে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানান সারি। এর আগে ইঙ্গো মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের আল হুদাইদা প্রদেশে বোমাবর্ষণ করেছে। ইয়েমেনি সংবাদ সূত্রগুলো জানিয়েছে, শনিবার ইয়েমেনের হুদাইদা প্রদেশের দক্ষিণাঞ্চলে আলফাজে ও আত্তাহিতা জেলায় বোমা হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ জঙ্গি বিমান। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে ইঙ্গো মার্কিন হামলা জোরদার হয়েছে। ইঙ্গো মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের সাদা ও ওমরান প্রদেশের নানা ঘাঁটিতেও হামলা চালায়। এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে চালানো ইঙ্গো মার্কিন আগ্রাসনের জবাবে অধিকৃত ফিলিস্তিনের ইয়াফা অঞ্চলের দক্ষিণ পূর্বাঞ্চলের নাহাল সুরিক ঘাঁটিতে ফিলিস্তিন ২ নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তিনি বলেছেন, এই সফল ও নিখুঁত হামলায় ওই ঘাঁটিতে আগুন ধরে গেছে। সম্প্রতি
মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো তুরস্ক কাতারে হামাসের দপ্তর বন্ধ করে দেওয়া সংক্রান্ত নানা গুজব প্রচার করেছে। এই অবস্থায় ইয়েমেনের বিপ্লবী সরকারের সশস্ত্র বাহিনী ও জনগণ হামাসের নেতৃবৃন্দের প্রতি ঘোষণা করেছেন যে ইয়েমেনে তাদেরকে যে কোনো সময়ে ও কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্বাগত জানানো হবে। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক বদরুদ্দিন হুসি সহ এই আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন, হামাসের সব সেনা বা কর্মীকে তাদের ইচ্ছে অনুযায়ী যতকাল তারা দরকার মনে করবেন ততকাল তাদের ইয়েমেনে থাকার ব্যাপারে, জিহাদ অব্যাহত রাখার ব্যাপারে ও তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়ার ব্যাপারে স্বাগত জানাবে ইয়েমেনের জনগণ। কাতারের কর্মকর্তারা হামাসের নেতৃবৃন্দকে দোহা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে বলে যেসব খবর প্রচারিত হয়েছে, হামাসের কর্মকর্তারা তা ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন। ওদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি ও লেবাননের সংগ্রামের প্রতি সহায়তা অব্যাহত রাখা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। গাজা ও লেবাননে ইসরায়েলি দখলদারদের আগ্রাসন বন্ধ না হওয়া ও গাজা থেকে অবরোধ ওঠানো না পর্যন্ত ইসরায়েল বিরোধী সেনা অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর, বাব আল মান্দাব প্রণালী ও ভূমধ্য সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে অভিযান চালিয়ে আসছে। আর এইসব অভিযান বন্ধের লক্ষ্যে সম্প্রতি ইয়েমেনে হামলা চালাচ্ছে ইঙ্গো-মার্কিন বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী 2023 সালের নভেম্বর মাস থেকে গাজার ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্য জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এছাড়াও মাঝে মধ্যে ইসরায়েলের ভেতরেও তেল আবিব, হাইফা ও এইলাত বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন। উল্লেখ্য, ইহুদিবাদী ইসরায়েল 1 বছরেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলের নির্বিচার আগ্রাসনে নিহত হয়েছে প্রায় 50,000 বেসামরিক ফিলিস্তিনি নাগরিক, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এছাড়াও ইসরায়েলি হামলায় আহত হয়েছেন 1 লাখেরও বেশি ফিলিস্তিনি। নিখোঁজের সংখ্যাও প্রায় 10,000। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।